গত পর্বে তোমরা দেখেছিলে জলরাক্ষস রাজবাড়িতে মৎস্যকন্যাকে না পেয়ে রাগে ক্রোধে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং মৎস্যরাজকে কালকুঠুরিতে বন্দী করলো। অন্যদিকে মৎস্যরানী তার কন্যাকে নিয়ে জেলের কুটিরে এসে পৌঁছায়। দেখতে দেখতে কেটে গেল 15টি বছর, তবুও মৎস্যকন্যাকে খুঁজে না পাওয়ায় জলরাক্ষস আরো অনেক বেশি ক্রোধিত হয়ে উঠল। না না না, আর কতদিন আমায় অপেক্ষা করে থাকতে হবে? কোথায় আছে ওই মেয়ে? শান্ত হন উস্তাদ। আর কতদিন আমায় শান্ত থাকতে হবে? আমার মনে হচ্ছে এসবের ভেতর ওই মন্ত্রীর হাত আছে। তাছাড়া সেই সাধু মৎস্য যার প্ররোচনায় রানী আর মৎস্যকন্যা পালিয়ে গেছে, সেই বা কোথায়? জলরাক্ষস যখন মন্ত্রীর সম্পর্কে এসব বলছিল তখনই মন্ত্রী সেখানে এসে বলল, না জলরাক্ষস, দয়া করে আমায় ভুল বুঝবেন না, আমি তো আপনার সেবক মাত্র। একবার আপনি বলুন, রাজাকে আচ্ছে মতো চেপে ধরলেই ও গড় গড় করে সব বলে দেবে। না, খবরদার না, রাজাকে কিছু করবি না। একমাত্র ওই জানে রাজকন্যা কোথায় আছে। তাছাড়া বাবার খোঁজে ওই মৎস্যকন্যা একদিন নিজে থেকেই এখানে আসবে, তাই ওর কোনো ক্ষতি করা চলবে না। তার চেয়ে বরং ওই সাধু মৎস্যকে খোঁজ কর। বেশ, আমি এক্ষুনি ওকে খুঁজে বের করার ব্যবস্থা করছি। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেল। অন্যদিকে দেখতে দেখতে পৃথিবীতে থাকা মৎস্যকন্যার বয়স 15 বছর পূর্ণ হলো। সকাল সকাল মেয়েটা যে কোথায় গেল, না ওকে নিয়ে আর পারি না। কিরে মা, কি এত ভাবছিস? কি আর ভাববো বাবা, তোমার নাতনির কথাই ভাবছি। দেখো না, সকাল হতেই কোথায় চলে গেছে। দেখো, একদিনও আমাদের পাগল করেই ছাড়বে। দিদি ভাই কোথায় আর যাবে, আশেপাশেই আছে হয়তো। তুই ওকে নিয়ে চিন্তা করিস না। কি যে বলো বাবা, ওকে নিয়েই তো আমার যত চিন্তা। ওর কারণেই তো আমি এই পৃথিবীতে এসেছি। কি বললি? কিছু না, যাই খুঁজে আনি তোমার নাতনিকে। এই বলে মৎস্যরানী মৎস্যকন্যা কুসুমকে খুঁজতে বেরিয়ে পড়ল। কি সুন্দর এই সমুদ্র, দেখলেই মনে হয় যেন আমায় ডাকছে। কি আছে এই সমুদ্রতে যে আমায় এত টানে? একদিন আমি নিশ্চয়ই এই সমুদ্রতে নামবো, কিন্তু মা যে আমায় কিছুতেই সমুদ্রে নামতে দেয় না। কিন্তু কেন? সমুদ্রের ধারে বসে মৎস্যকন্যা কুসুম যখন এসব ভাবছিল তখনই হঠাৎ একটা মাছ লাফাতে লাফাতে সেখানে উঠে আসলো। মাছটাকে ছটফট করতে দেখে তার ভীষণ মায়া হলো। আহারে, মাছটা দেখছি ডাঙায় উঠে এসেছে। পানি না পেয়ে ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। এই বলে মৎস্যকন্যা কুসুম মাছটাকে নিজের হাতে তুলে ধরলো, আর সাথে সাথে এক উজ্জ্বল সোনালী আভা চারিদিকে ঝলমল করে উঠল। আশ্চর্য, এসব কি হচ্ছে আমার সাথে? আহারে, মাছটা দেখছি এখনো ছটফট করছে। কিচ্ছু হবে না তোমার, আমি এক্ষুনি তোমাকে সমুদ্রে দিয়ে আসবো। এসব ভেবে যখনই মৎস্যকন্যা কুসুম সমুদ্রতে নামতে যাবে তখনই মৎস্যরানী সেখানে এসে চিৎকার করে উঠল, খবরদার কুসুম, খবরদার বলছি, ভুলেও সমুদ্রে পা দিবি না। কেন মা, কেন আমি সমুদ্রে নামতে পারবো না? সেই ছোটবেলা থেকে শুনে আসছি আমি সমুদ্রে নামতে পারবো না, অথচ আমার বন্ধুরা সবাই এই সমুদ্রতেই গোসল করে। এমনকি নানু ভাই, সেও তো এই সমুদ্রতেই মাছ ধরে। তাহলে কেন আমি এই সমুদ্রে নামতে পারবো না মা? জেদ করিস না মা, উঠে আয়, উঠে আয় বলছি। না মা, আজ তোমাকে বলতেই হবে, না হলে আজ আর আমি তোমার কথা শুনবো না। মৎস্যকন্যার কথায় এবার তার মা কাঁদতে শুরু করলো আর বলল, পোড়া কপালি, আর কত জ্বালাবি আমায়? জন্মের সাথে সাথে নিজের বাবাকে হারালি, আমি হারালাম নিজের স্বামীকে, তাতেও কি তোর শান্তি হয়নি? এবার কি মাকেও হারাতে চাস? বেশ, আজ এক্ষুনি এই সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবো আমি, তখন তোর যা ইচ্ছে তাই করিস। এই বলে মৎস্যরানী যখনই সমুদ্রের দিকে এগিয়ে গেল সাথে সাথে মৎস্যকন্যা কুসুম তার হাতে থাকা মাছটা সমুদ্রতে ছুঁড়ে ফেলে মৎস্যরানীর দিকে ছুটে গেল।
না মা না, এমন অলক্ষণে কথা তুমি মুখেও এনো না। তুমি না থাকলে আমি কোথায় যাব মা? কেন, যেখানে ইচ্ছে সেখানে যাবি, আমার মূল্য তো নেই তোর কাছে। যা না, যেখানে খুশি সেখানে যা। আমি মরলে তোর কি? ছেড়ে দে আমায়। না মা, এসব তুমি কি বলছো? তুমি তো আমার সব। সেই ছোটবেলা থেকে আমি তো শুধু তোমাকেই চিনি, আর তুমি যা বলো সেটাই তো অক্ষরে অক্ষরে পালন করি। কিন্তু তোর তো সেসব পালন করতে ভালো লাগে না। আমি না থাকলে তোকে তো আর সেসব পালনও করতে হবে না। ছেড়ে দে আমায়। না মা, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। দয়া করে আমাকে ছেড়ে যেও না মা। এ কথা বলেই মৎস্যকন্যা কুসুম ঝরঝর করে কাঁদতে লাগলো। কাঁদিস না মা, কাঁদিস না। এই দেখ, আমি কোথাও যাচ্ছি না। আর তোর তাবিজ, সেটা কোথায়? এই তো মা, এই তো আমার তাবিজ। চলো, আমি যাচ্ছি তোমার সাথে। এই বলে মৎস্যরানী ও মৎস্যকন্যা কুসুম বাড়ি ফিরে গেল। অন্যদিকে মৎস্যকন্যা কুসুমের হাতের ছোঁয়া পাওয়া মাছটা সমুদ্রতে গিয়ে শুধুই তারই গুণাগুণ করতে লাগলো। কি সুন্দর সেই কন্যা! এমন অদ্ভুত মানস কন্যা আমি আগে কখনো দেখিনি। জানিস তো, আমাকে ছোঁয়া মাত্রই আমার কেমন এক অন্যরকম অনুভূতি হলো। বলিস কি? তাছাড়া মেয়েটা তোকে ছেড়ে দিল? আশ্চর্য, তোর মতো এত বড় একটা মাছ পেয়ে না খেয়ে ছেড়ে দিল। কিরে, কি বলিস তোরা? তাই তো, মানস কন্যা আবার অন্যরকম কি করে হয়? যত সব আজগবি কথা। বিশ্বাস কর তোরা, মেয়েটা সত্যি অন্যরকম। তাছাড়া ও যখন আমাকে স্পর্শ করলো তখন কেন যেন চারপাশটা সোনালি আভায় ভরে গেল। মাছেরা যখন এসব নিয়ে গল্প করছিল তখনই মৎস্য সেনাপতি হঠাৎ সেখানে চলে এলো। কি হচ্ছে এখানে? এত জটলা কিসে? মৎস্য সেনাপতিকে দেখে মাছেরা ভয় পেয়ে গেল আর বলল, না মানে সেনাপতি মহাশয়, কিছুই হয়নি, আমরা তো গল্প করছিলাম। কিসের এত গল্প? তোরা জানিস না মহারাজের আসার সময় হয়েছে? আর তোরা কিনা এখানে জটলাওয়া দিয়েছিস? দেব নাকি তোদেরকে কালকুঠুরিতে বন্দি করে? না না সেনাপতি মহাশয়, দয়া করে আমাদের এত বড় ক্ষতি করবেন না। দয়া করে আমাদের কালকুঠুরিতে বন্দি করবেন না। সেনাপতি মহাশয়, সব ওর দোষ। ওকে একাই ধরে নিয়ে যান, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। হয়েছে হয়েছে, তোদেরকে আর নাকে কাটতে হবে না। 200 স্বর্ণমুদ্রা দে, তার বিনিময়ে আমি তোদের সবাইকে ছেড়ে দেব, অন্যথায় এখনই তোদের বন্দি করা হবে। 200 স্বর্ণ মুদ্রা? বাপ রে, এত স্বর্ণ মুদ্রা আমরা কোথায় পাবো? আমরা তো সামান্য ছোট মাছ। মহারাজের রাস্তা পরিষ্কার করাই আমাদের কাজ। এত স্বর্ণ মুদ্রা আমরা কোথায় পাবো? অত শত আমি জানি না, হয় স্বর্ণমুদ্রা দে, নয়তো তোদেরকে ছাড়া হবে না। সেনাপতি যখন মাছেদের শাসাচ্ছিল তখনই ভয়ে মাছেরা কাঁদতে শুরু করলো। হায় হায়, এ কি বিপদে পড়লাম! সব আমারই ভুল। ওই মানস কন্যার কথা কেন যে তোদের বলতে গেলাম। ওই তো মহারাজ আসছে। রাস্তা ছাড় বলছি। সেনাপতি এ কথা বলার সাথে সাথে পূর্বমন্ত্রী অর্থাৎ এখনকার মহারাজ সেখানে এসে সেনাপতিকে বলল, কি হচ্ছে এখানে সেনাপতি? নিজের দায়িত্ব কি সব ভুলে গেছো? ক্ষমা করবেন মহারাজ, আসলে এই মাছেদের কারণে এখানে একটা জটলা বেঁধেছে। আমি এখনই ওদের কালকুঠুরিতে বন্দি করার ব্যবস্থা করছি। না না মহারাজ, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। আসলে আমি না বুঝে ভুল করে ফেলেছি। দয়া করে এর শাস্তি আমার বন্ধুদের দেবেন না। হা 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 হা, বাহ, তোর তো অনেক সাহস। নিজের বন্ধুদের বাঁচাতে নিজেই আমার সামনে এসে দাঁড়ালি। বেশ, বল কি হয়েছে? কেন বাঁধিয়েছি সেই জটলা? আসলে মহারাজ, আমি আজ কাজ করতে করতে হঠাৎই পৃথিবীর ডাঙ্গায় চলে গেছিলাম। ভেবেছিলাম আজ মরেই যাব, কিন্তু এক আশ্চর্য মানস কন্যা আজ আমায় বাঁচিয়ে দিল। আর সেই গল্পই আমি আমার বন্ধুদের বলছিলাম। আর তখনই সেনাপতি মহাশয় এখানে আসেন, আর তাই এই জটলা বাঁধে। মাছের কথা শুনে মন্ত্রী হাসতে হাসতে বলল, কি বলছিস? মানস কন্যা আর একটা মাছকে বাঁচিয়েছে? তাহলে তো বলতেই হয় তুই আসলেই খুব সৌভাগ্যবান।
তবে আমি তো তোকে বাঁচাবো না। আমার চলার পথ যেই নষ্ট করে তাকে আমি ছাড়ি না। সেনাপতি, এক্ষুনি একে লাল কুঠরিতে বন্দি করো। না মহারাজ, দয়া করে এমনটা করবেন না। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। ওই মানস কন্যা কোনো সাধারণ কন্যা না। ও যখন আমায় স্পর্শ করলো তখনই আমি বুঝেছি ও তো নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে। মাছের কথা শুনে এবার মন্ত্রী কিছুটা অবাক হয়ে গেল আর বলল, কি বলছিস এসব? একজন সাধারণ মানস কন্যার স্পর্শ তোর অদ্ভুত লাগবে কেন? সত্যি করে বল, যা বলছিস তা সত্যি কিনা? নিজে বাঁচার জন্য কোনো গল্প বানাচ্ছিস না তো? না মহারাজ, বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি। মাছের কথা শুনে মন্ত্রী অনেক বেশি অবাক হয়ে বলল, আশ্চর্য, কে এই মেয়ে? আচ্ছা, এর সাথে মৎস্যকন্যার কোনো সম্পর্ক নেই তো? আমাকে জানতেই হবে। সেনাপতি, একে এক্ষুনি রাজবাড়িতে নিয়ে চলো। আমাকে জানতেই হবে কি হচ্ছে এসব, আর কে ওই মানস কন্যা। এই বলে মন্ত্রী রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর অন্যদিকে সেনাপতিও সেই মাছকে সঙ্গে করে রাজবাড়িতে নিয়ে যেতে লাগলো। তো বন্ধুরা, কি মনে হয়, মন্ত্রী কি এবার জানতে পারবে মৎস্যকন্যার রহস্য, নাকি এবারও অজানাই থেকে যাবে সবকিছু? জানতে হলে চোখ রাখুন মৎস্যকন্যা সিরিজের পরবর্তী পর্বে।